আসসালামু আলাইকুম প্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দীর্ঘদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের যেহেতু এই বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা, এই হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেহেতু তোমাদের শর্ট সিলেবাস চলতেছে, এই শর্ট সিলেবাসের উপরে আমি আরো শর্ট করে দেব। অর্থাৎ সারা বছর যারা পড়াশোনা করো নাই, এ পার্কে ও পার্কে ঘুরছো, সারা রাত জায়গা স্পেশাল মানুষদের সময় দিছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। সো শুধু তাদের উদ্দেশ্যে না, যারা দেখতেছো সবার উদ্দেশ্যে। সো যাই হোক, আজকের কথা বাদ দিয়ে আমরা ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। এই পত্র থেকে তোমরা ইতিমধ্যে জানো, সিকিউ থেকে তোমাদের 60টা প্রশ্ন দিতে হবে যার মান 70, এবং 2 নাম্বার হচ্ছে এমসিকিউর জন্য 30টা প্রশ্ন আসবে যার মান আছে 30। তোমাদের সর্বমোট 100 মার্কের প্রশ্ন অ্যানসার করতে হবে। এখন এই সিকিউ দুইটা বিভাগ হবে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। এখন এই ক বিভাগ তোমাদের ফিক্সড বাধ্যতামূলক, হ্যাঁ, দিতেই হবে। এটা নিয়ে কোনো নড়চড় করা যাবে না। এটার মান হচ্ছে 20। আর এই অধ্যায়টা মূলত তোমাদের নবম অধ্যায়ের টপিক। নবম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী একটু খেয়াল করো। তাহলে বাকি যে 50 মার্ক থাকে, এই 50 মার্ক হচ্ছে যে অধ্যায়গুলো, সে অধ্যায়গুলো হচ্ছে 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায় হচ্ছে 7, অধ্যায় হচ্ছে 8, 1 2 3 4 5 6টা। এই 6টা অধ্যায় পড়াশোনা করি নাই, 6টা অধ্যায় পারবো না। যারা 6টা অধ্যায় পারবা না তারা মনে রাখবা, তোমরা যদি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়টার নাম হচ্ছে হিসাবের বৈষম্য। হিসাবের বৈষম্য। এরপরে 2 নাম্বার 4 অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ানি। এখন আর হচ্ছে 8 অধ্যায়, 3 নাম্বার হচ্ছে 8 অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান। এই অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। এখন এটা মূলত আমরা অপচয় হিসাব নামে কি জানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো স্টুডেন্ট যদি মোটা দাগে এই 3টা অধ্যায় করে পরীক্ষা হলে যায়, এই স্টুডেন্ট অন্তপক্ষে সে 5টা প্রশ্নে অ্যানসার করে বের হয়ে আসতে পারবে, অর্থাৎ 50 মার্কে অ্যানসার করতে পারবে। এখন কথা হচ্ছে যে হিসাবের বৈষম্যের মধ্যে এটা মূলত 9 10 এ করে আছে, এসএসসি লেভেলে এই টপিকটা তোমরা করে আসছিলে, এটা নিয়ে কোনো কথা বলবো না। এই অধ্যায় থেকে তোমাদের আসবে পরীক্ষায় জাবেদা, খতিয়া, নবদান বই। এখন নবদান বইয়ের সাথে আরো নগদ প্রাপ্তি, নগদ পদ, জাবেদা, খুচরা নবদান বই। এছাড়া আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বা লেনদেনের প্রভাব বা টেবুলার সম। এই অধ্যায় থেকে বাইরে তেমন কিছু আসে না। এই অধ্যায় থেকে তোমাদের রেওয়ামিল আসে, তবেও যদিও ভুল সংশোধনের রেওয়ামিল একটা থাকতে পারে, অবশ্যই সেটা দেখে নেবা। আর সাধারণত রেওয়ামিল থাকবে। আর এই অধ্যায় থেকে অপচয় 2টা পদ্ধতি নিয়ে আসে, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমানের পদ্ধতি। এই 2টা পদ্ধতিতে তোমাদের এই অপচয় হিসাব থেকে বা এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে কি কি আসে, যেমন প্রথমে ক নাম্বার, এটা যদিও আমার ভিডিও আছে এই অধ্যায় থেকে, তোমাদের ভিডিও লিংকটা আমি দিয়ে দিব।
ক নম্বরে আসে হচ্ছে অপচয়ের বিষয় নিয়ে, যেমন অপচয়ের পরিমাণ নির্ণয় করতে বলে বা অপচয় কি, অপচয় হার নির্ণয় করতে বলে। খ নম্বরে আসে হচ্ছে জাবেদা। গ নম্বরে আসে হচ্ছে খতিয়ান। অর্থাৎ এই দৃশ্যমান অদৃশ্যমান থেকে এই টপিকগুলোই কিন্তু তোমাদের সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে কি আমরা আর করব না? এখন যদি তোমাদের বলে দিচ্ছি এক নাম্বার অধ্যায়টা লেনদেনের প্রভাব নিয়ে আসে, যদি তোমরা যারা ভালো পারো সমীকরণ তারা দিবা, না পারলে সমস্যা নেই। তৃতীয় অধ্যায়ে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা যদিও সহজ টপিক কিন্তু আমরা পরীক্ষা হলে যখন যাই এটা আমরা মোটামুটি এলোমেলো করে ফেলি, সো এটা থেকে অ্যানসার না করাই ভালো। এরপর হচ্ছে চার অধ্যায় আমি বলে দিলাম যে এই কার্যপত্র যদিও সহজ, কিন্তু এই প্রশ্নটা অ্যানসার করতে অনেক সময় লাগে তোমাদের। এই অনেক সময় লাগার ফলে কি হয় যে সবাই চলে যায়, মিনিমাম 30 মিনিট লাগবে তোমাদের এই কার্যপত্র থেকে একটা অঙ্ক করতে। সো এত ব্যয়বহুল একটা টপিক আমরা নিব না। সহজ কথা হচ্ছে হিসাবের বৈষম্য রিয়ামিল দৃশ্যমান অদৃশ্যমান যদি ভালোভাবে তুমি করে পরীক্ষা হলে যেতে পারো, তুমি মিনিমাম 70 পরীক্ষা পাবাই কনফার্ম। এটা মানে এই গ্রেড তোমার আসবে, ভাগ্য ভালো থাকলে এ প্লাস পেতে পারো। এখন আসো এই যে বললাম আর্থিক বিবরণী, এখানে তোমরা যারা একটু কম পারো তারা ক এবং খ অর্থাৎ এক নাম্বার প্রশ্নটা একটু ভালো করে করে যাবে। এখানে বেশি কিছু আসে না, নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদার, নিট চলতি হিসাব, এই সরি নিট চলতি সম্পদ, নিট চলতি এইগুলাই নির্ণয় করতে বলে। এছাড়া মোট মুনাফা নির্ণয় করে আর নিট মুনাফা নির্ণয় করতে বলে। এর বাইরে তেমন কিছু পরীক্ষা কি আসে না। সো এই আর্থিক বিবরণ থেকে যদি তুমি একটা প্রশ্ন অ্যানসার করতে পারো, আর এখান থেকে দিচ্ছ 5টা, এখান থেকে দিচ্ছ কয়টা? 5টা। ও যেটা বলছিলাম হিসাবের বৈষম্য থেকে তোমাদের প্রশ্ন আসবে 3টা, রেওয়ামিল থেকে প্রশ্ন আসবে 2টা, দৃশ্যমান বা অদৃশ্যমান বা অপচয় থেকে প্রশ্ন আসবে 2টা। এখানে প্রশ্ন আছে কয়টা? 3টা, 5টা, 7টা। তো তোমার অ্যানসার করতে হবে 5টা, যদি এই বিভাগ থেকে, খ বিভাগ থেকে। এই টপিকগুলো হচ্ছে কি খ বিভাগে, তুমি অ্যানসার করতে পারবা 5টা, মানে 50 মার্কের। আর ক বিভাগ থেকে তুমি একটাও যদি দিতে পারো তাহলে তোমার প্রায় কত মার্ক হয়ে গেছে? 50 আর 10 অর্থাৎ 60। এখন একটু খেয়াল করো, এমসিকিউ কিন্তু তোমার ওভারঅল সবই পড়তে হবে। যদি সবাই টেস্ট পেপার কিনছো এমসিকিউ পড়বা, এমসিকিউ যদি তুমি 25 পাও তাও তোমার কিন্তু 75 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় তোমার এ প্লাস এর কাছাকাছি চলে যাচ্ছে। যদি ভাগ্য ভালো থাকে এ প্লাস পেতে পারো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটা নিয়ে তোমরা অনেকেই ভয় আছো আসলে কিভাবে প্রশ্ন হবে না হবে, সবচেয়ে সহজ টপিকগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসছি। যেমন সেম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, সিকিউ এমসিকিউ, সিকিউ 70 মার্ক, এমসিকিউ 30 মার্ক, পরীক্ষা মোট হবে 100 মার্কের। এখন এই 100 মার্ক পরীক্ষার উপরে, এখন দেখো এই অধ্যায় শর্ট সিলেবাস, যদি আমি সিলেবাসটা লিখলাম না, তবে তোমার পরীক্ষা যেগুলো থেকে অ্যানসার করব বলে দিচ্ছি। প্রথম অংশীদারি ব্যবসা হিসাব, এখান থেকে তোমার পরীক্ষা 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের মান হচ্ছে 20। খেয়াল করো ভালো করে। শেয়ার সুদ, এখান থেকে তোমার পরীক্ষা 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের মান হচ্ছে 20, 40 মার্ক হয়ে গেছে। এখন অনুপাত, এখান থেকে একটা থাকার সম্ভাবনাই বেশি, একটা প্রশ্নের মান হচ্ছে 10, হয়ে যাচ্ছে তোমার 50। এরপরে এই যে আর্থিক উপায় লিখে রাখছি, এটা তো তোমাদের বলে দিয়েছিলাম আমি ফিক্সড, এখান থেকে প্রশ্ন বাধ্যতামূলক 20 মার্ক হবে। তাহলে তোমাদের একটু খেয়াল করো, যদি তোমরা খুব ভালোভাবে অংশীদারি ব্যবসা, এরপরে অনুপাত, যদিও শেয়ার না করতে চাও তাহলে সবচেয়ে সহজ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসবে হয়তো ফিফো পদ্ধতি এবং 2 নম্বর আসবে হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে তোমাদের পরীক্ষা আসবে ফিফো পদ্ধতি এবং কি ভারযুক্ত পদ্ধতি। তোমরা খুব সহজে এই ইন্টারমিডিয়েট যারা পড়তেছো তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ টপিক হচ্ছে হিসাব রক্ষণ পদ্ধতি, মজুদ পণ্য, এটা এই ফিফো লিফো। এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে, ভাগ্য ভালো থাকলে 2টাও আসতে পারে। এখন একটু খেয়াল করো, যদি তোমরা অংশীদারি ব্যবসা করো এখান থেকে 2টা প্রশ্ন দিবা, যদি অনুপাত করো এখান থেকে একটা প্রশ্ন দিবা, কয়টা আছে তোমাদের? 4টা। যদি মজুদ পণ্য করো এখান থেকে একটা প্রশ্ন দিবা, তোমাদের কত হচ্ছে? 4টা হচ্ছে। এরপর আসো, এখন এই যে তোমাদের শেয়ার ইস্যু থেকে তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষা 2টা,
দুইটা থেকে যদি তোমরা একটাও দাও তোমার হয়ে যাচ্ছে 5টা। এখন এই যে আর্থিক বিভাগ থেকে বলা হয় যে আবার তোমার এই সেম ফার্স্ট পেপারের মতো এখান থেকে আর্থিক বিভাগ থেকে দুইটা প্রশ্ন ফিক্স থাকবে, সেখান থেকে তোমরা যদি একটাও দাও তাও তোমার এখানে কিন্তু 2 3 4 5 6টা হয়ে গেছে, মানে তোমার 60 মার্ক আবার অ্যানসার হয়ে গেছে। আবার এমসিকিউ তে যদি তুমি 20 থেকে 25 পাও তাহলে তোমার 75 মার্ক হয়ে যাচ্ছে, তার মানে এভারেজ তুমি এ গ্রেড পাচ্ছ। মোটা টাকা মনে রাখতে হবে, হিসাব থেকে দ্বিতীয় পত্র তোমরা যারা করবা তারা অবশ্যই অংশীদারি ব্যবসাটা ভালো করে করবা, মজুদ পণ্য ভালো করে করবা, অনুপাতটা ভালো করে করবা। এই তিনটা টপিক ভালো করে করলে তোমরা 60 প্লাস মার্ক অ্যানসার করতে পারবা। সো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।